This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লেবা পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমাদের বাংলাদেশের খবর দিয়ে শুরু করতে হবে। দর্শকদের বাংলাদেশের খবরই প্রথমে জানাবো। বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপ নিল এবার ভারত। 9 ডিসেম্বর ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব। বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, বাংলাদেশ নিয়ে এই যে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত, ঠিক কোন কোন দিকে নির্দেশ করা হচ্ছে? দেখো, এই বৈঠক পূর্ব নির্ধারিত বৈঠক এবং এই ধরনের বৈঠক গত 1 বছর আগে তার যাবতীয় সূচি নির্দিষ্ট হয়ে যায়, অর্থাৎ তার পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। কিন্তু যা গুরুত্বপূর্ণ, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির নিরিখেও নয়াদিল্লি সিদ্ধান্ত নিয়েছে যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে প্রতিনিধি পাঠানো হবে এবং বিদেশ সচিব তিনি নিজে যাবেন। গতকাল যে ছবি আমরা দেখতে পাই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে উইকলি ব্রিফিং, সেখানেও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে 9 ডিসেম্বর ঢাকায় যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে সেই বৈঠকে বিদেশ সচিব যোগ দেবেন এবং শুধুমাত্র বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠক নয়, এর পাশাপাশি বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের সংশ্লিষ্ট একাধিক অফিসারের সঙ্গে বৈঠক করবেন তিনি এবং মন্ত্রীদের সঙ্গে তিনি বৈঠক করবেন, অর্থাৎ যারা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন। সূত্রমারফত যে খবর আমাদের কাছে আসছে যে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি হাইলাইট করতে চাওয়া হচ্ছে, কিন্তু এর পাশাপাশি সমান্তরালভাবে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা ভারত দিচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও বিদেশ মন্ত্রী তিনি একাধিক দাবি সত্ত্বেও সংসদের অভ্যন্তরে কোনো বার্তা দেননি। তার কারণ একটাই যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠককে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই দেখছে ভারত এবং বাংলাদেশ সরকারের সঙ্গে যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে তা আবারও নতুন করে পুরোনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কের উন্নতি করা যায় কিনা সেই দৃষ্টিভঙ্গি থেকেই ভারত তাকাচ্ছে। সেই কারণে আগে থেকে কোনো নেতিবাচক মন্তব্য করা হচ্ছে না এবং সংসদের অভ্যন্তরেও বিবৃতি এড়িয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে। যদি অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও এই বৈঠকটাকে ক্যান্সেল করা হচ্ছে না এবং এই বৈঠকে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করা হচ্ছে। আপাতত অনেক ধন্যবাদ তোমায়। নজর রাখো। Secretary is likely to, is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. পদত্যাগ করলেন বাংলাদেশের প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন। ইসলামিক ছাত্র সংগঠনের দাবি মেনে পদত্যাগ, একই সঙ্গে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের 4 আধিকারিক। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ হয়। হিন্দু ও ইসকনের সমর্থক হওয়ায় উপাচার্য অনুপম সেনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন উপাচার্য। গোটা বাংলাদেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, কিন্তু বিন্দুমাত্র দমছে না কট্টরপন্থীরা। এর মধ্যেই ভারত বিরোধিতায় আরো এক ধাপ এগোলো ওপার বাংলা। ভারতীয় শাড়ি পুড়িয়ে দেশীয় পণ্য কেনার ডাক দিয়েছে বিএনপি। প্রয়োজনে বাড়ির ছাদে চাষ করে খাবে, আপা হুঁশিয়ারি বাংলাদেশি নেতা। চলছে বাংলাদেশ, বাড়ছে হিন্দু নিপীড়ন, সেই সঙ্গে তুমুল ভারত বিরোধিতা। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলেও ভারত বিদ্বেষের 16 আনা সফল বাংলাদেশ। ভারতীয় পণ্য বয়কট করা এবং দেশীয় পণ্য কেনার ডাক দিয়ে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে হঠাৎই ভারতীয় একটি শাড়িতে আগুন লাগিয়ে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, আমি বলছি দিয়ে দাও, সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, ইন্ডিয়ান শাড়ি। ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, ভারতের কোনো মশলা কিনবে না। এপারের পণ্য বয়কটের ডাক দিয়ে পরপর ভারত বিরোধী মন্তব্য করেন তিনি। স্বনির্ভর, আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি, ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা
যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য পর্যন্ত। বঙ্গবন্ধুর নেতৃত্ব, ইন্দিরা গান্ধীর সমর্থন, ভারতীয় সেনার বলিদান, এসবের বিনিময়ে স্বাধীনতা পায় বাংলাদেশ। সেই দেশ এখন ভারতের শাড়ি পুড়িয়ে দিচ্ছে, অথচ ভারত না থাকলে একটা দিনও চলবে না বাংলাদেশে। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিরা ভারতের উপর নির্ভর। বাংলাদেশের মোট আমদানির 18% যায় ভারত থেকে। বস্ত্রশিল্পের জন্য বেশিরভাগ তুলোই যায় ভারত থেকে। ভারত থেকে রপ্তানি হয় চাল, গম, পেঁয়াজ, মশলা, পেট্রোপণ্য, যন্ত্রাংশ, শিল্পের কাঁচামাল যায় ভারত থেকে। ফারাক্কা দিয়ে বিদ্যুৎ না গেলে বাংলাদেশের বড় অংশ অন্ধকারে ডুববে। বাংলাদেশ ভারতের শাড়ি পুড়িয়েছে, প্রতিবাদ হয়েছে এবারে। মানিকতলায় বাংলাদেশি শাড়ি সহ বিভিন্ন পণ্য জ্বালিয়ে প্রতিবাদ জানায় হিন্দু মহাসভা। প্রতিবাদ জানানো হয়েছে হাইকোর্টের সামনেও। অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে বাংলাদেশি পণ্য ফেলে প্রতিবাদ করা হয়। ভারত যদি চাল ডাল পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ খাবে কি? বাংলাদেশে জামা কাপড় ছাড়া আর কিছুরই তো কারখানা নেই, সবই তো আমদানি করতে হয়। চীন, পাকিস্তান সেগুলো দেবে তো? ভারতের শাড়ি পরানোর আগে এই কথাগুলি কি মাথায় আসেনি তাদের? সায়ন্ত ভট্টাচার্য, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মম অত্যাচার, ঘরে বাইরে প্রবল চাপের মুখে ঢাকা। এই পরিস্থিতিতে গল্প সাজিয়ে ভারতের বিরুদ্ধে হিংসার বিষ ছড়ানোর চেষ্টা বাংলাদেশের কট্টরপন্থীদের। বাংলাদেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধভাবে ভারতকে উচিত শিক্ষা দেবে। প্রকাশ্য সভা থেকে ভারতকে সরাসরি হুমকি বাংলাদেশের কট্টরপন্থী নেতা সৈয়দ রেজাউল করিমের। পাশাপাশি ফের একবার ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি কট্টরপন্থীদের। কিছুদিন আগেই ইউনুসের সঙ্গে দেখা করেন বাংলাদেশের কট্টরপন্থী নেতা সৈয়দ রেজাউল করিম। যদি যুদ্ধ করার দুঃসাহস দেখা হয় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব। যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক তারা ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমন ভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। দেখুন, একই সঙ্গে দুরকম বিচার। একদিকে পাকিস্তানের জন্য দরাজ, অন্যদিকে ভারতের প্রতি বিদ্বেষ ইউনুস প্রশাসনের। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর যে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনকে। ওপারে লাগামহীন হিন্দু নির্যাতনের চাপে পড়েছে বাংলাদেশ সরকার। আন্তর্জাতিক মঞ্চে মুখ পুড়েছে ইউনুস প্রশাসনের। তার মাঝখানেও আবারও ভারত বিদ্বেষের ছবি ধরা পড়ল। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের পরিস্থিতি নিয়ে উপস্থিতি নিয়েও ধোঁয়াশা। আর এই বিষয়ে চুপ ফোর্ট উইলিয়ামের সেনাকর্তারা। ফোর্ট উইলিয়াম সূত্রের খবর, পিএমও, বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক এই ব্যাপারে কোনো সবুজ সংকেত দেয়নি। এবার 53তম বর্ষে পা দিচ্ছে বিজয় দিবসের অনুষ্ঠান। প্রতি বছরই দেখা যায় অন্তত 3 থেকে 4 দিন ধরে পালিত হয় বিজয় দিবস, কিন্তু চলতি বর্ষে শুধুমাত্র 16 ডিসেম্বর যাবতীয় অনুষ্ঠান শুরু এবং শেষ হবে বলে জানা যাচ্ছে। Participation of all serving officers of the Bangladesh Army are going to participate this year. I said we will let you know. I said we will let you know. 53তম মুক্তিযুদ্ধের বিজয় দিবস, সেই বিজয় দিবসে কি আদৌ মুক্তিযোদ্ধা বা তাদের পরিজনরা ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে আসবেন? আদৌ কি বাংলাদেশের সক্রিয় সেনাবাহিনীর সদস্যরা এসে পৌঁছাবেন এই অনুষ্ঠানে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন নিয়ে কিন্তু অনুষ্ঠান হতে চলেছে আগামী 16ই ডিসেম্বর। মূলত মুক্তিযুদ্ধের যে সাংবাদিক বৈঠক, সেখানে ফোর্ট উইলিয়ামের সেনা কর্তাদের বক্তব্যে সব কিছু বিষয় নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেল, কারণ তারা যেটা জানালেন এই বিষয়ে পরবর্তীকালে জানানো হবে। কিন্তু অতীতে দেখা গিয়েছে যখনই মুক্তিযোদ্ধারা এসেছেন তার অন্তত 1 থেকে 2 সপ্তাহ আগে এ ব্যাপারে ফোর্ট উইলিয়ামের তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, কিন্তু এবার তা হচ্ছে না। মূলত ফোর্ট উইলিয়াম সূত্রে খবর, প্রধানমন্ত্রী দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রক এমনকি বিদেশ মন্ত্রক থেকেও এই ব্যাপারে নির্দিষ্ট করে কোনো তথ্য আসেনি। বাংলাদেশের তরফেও নির্দিষ্ট করে জানানো হয়নি প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রককে। সব মিলিয়ে ধোঁয়াশা যেই থাকলো তা নিঃসন্দেহে মনে করছে কূটনৈতিক মহল। ক্যামেরায়
কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা।